শুভেচ্ছা। আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি, আর শুরুতেই শিরোনামগুলো জানাবো। একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নির্বাচনী প্রচারে কাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। বরিশালের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে ব্যাপক সম্বর্ধনার মাধ্যমে গ্রহণ করার জন্য। ফরিদপুরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আইডি হ্যাকের বিষয়টি স্পষ্ট হলেও নারী ইস্যুতে ফায়দা নিচ্ছে একটি দল, ক্ষোভ জামায়াত আমিরের। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুরে নির্বাচনী জনসভা। খেলার নাম বাবাজি, জনগণের খেলায় আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হবে ভোট, আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। সারা দেশে মোতায়েন থাকবে 1.5 লাখেরও বেশি পুলিশ। কুড়িগ্রামের 4টি আসনে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। অতীতের কথা মাথায় রেখে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান ভোটাররা। জনগণের সাথে, কৃষকদের সাথে, সবার সাথে যেন এই ভালো কাজ করতে হবে, তাদেরকে আমরা যাচাই বাছাই করে দেব। বাল্য বিবাহ দূরীকরণ, তারপরে হলো শিক্ষা ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। যদি আমার এখানে গার্মেন্টস হয় তা আমাদের ঢাকা শহর যাওয়া লাগবে না। আমরা এখানে সুস্থ ভালো প্রার্থী চাই। শিরোনামগুলো শুনছিলেন। প্রায় 2 দশক পর কাল বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাল দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। 20 বছর পর নেতার আগমন উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসছে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। জনসভার মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে বরিশাল বিভাগের 21 আসনের বিএনপি ও জোটের প্রার্থীদের। এই জনসভা শেষে ফরিদপুর সফর করবেন তারেক রহমান। সেখানে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসভা। বরিশালের মানুষ তাকে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে ব্যাপক সম্বর্ধনার মাধ্যমে গ্রহণ করার জন্য। জনাব তারেক রহমান সাহেব ফরিদপুরের মাটিতে তার রাজনৈতিক জীবনে প্রথম আসবেন। আমরা এই জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের নেতা কর্মী, ফরিদপুরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই খবরই জানাচ্ছিলাম আপনাদের। এবার সরাসরি আমরা দেখে আসতে চাই বরিশাল এবং ফরিদপুরে আসলে প্রস্তুতি কেমন চলছে। শুরুতেই বরিশালে যাচ্ছে বেলস পার্ক মাঠে, সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, এখানে তো একেবারে জোরে সোরে প্রস্তুতি চলছে এবং ঢাকা থেকেও তো দলের পক্ষ থেকে লোক গেছে সেখানে। এই সফরে তারেক রহমানের বিভাগীয় কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন আমাদের। সাধারণ মানুষের আগ্রহ আপনার চোখে কেমন পড়লো তাও জানতে চাই। বৃষ্টি দীর্ঘ 2 দশক এবং এই 2 দশক পরে বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কিন্তু গোটা দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে 6 জেলার নেতাকর্মীদের মধ্যেই কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং যে যেভাবে পারছেন তারা কিন্তু এই বেলস পার্ক ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অন্য অন্য জেলা থেকে। কারণ কাল বেলা 12টায় এই বেলস পার্ক ময়দানে বিএনপি চেয়ারম্যানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আসলে সকাল সকালে কিন্তু তাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে। অনেকে ঝক্কি ঝামেলা এড়াতে বিকেলে আজ বিকেলেই রওনা দিয়েছেন এবং এই বেলস পার্ক ময়দানের যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু দেখভাল করছেন সিএসএফ এর সদস্যরা। এরই মধ্যে কিন্তু ঢাকা থেকে সিএসএফ এর একাধিক টিম এসছে এবং তারা কিন্তু পুরো মাঠটিতে তাদের যে নজরদারি সেটি কিন্তু তারা রেখেছেন। এবং স্থানীয় নেতৃবৃন্দ যেটি বলছেন, এর মধ্যে মঞ্চ তৈরি কাজ
কাজ শেষ হয়েছেন। বিভিন্ন এলাকায় আমরা দেখেছি আনন্দ মিছিল হচ্ছে চেয়ারম্যানের বরিশাল সফর উপলক্ষে, এবং আগামীকাল বেলা 12টায় তিনি হেলিকপ্টার যোগে বরিশালে আসবেন এবং এখানে তিনি ভাষণ শেষে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং নেতাকর্মীরা বলছেন লক্ষাধিক মানুষ এই বেলস পার্ক ময়দানে কাল উপস্থিত থাকবেন। বৃষ্টি, শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ কাউসার। আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের কাছে। ফরিদপুরে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। হিমেল, তারেক রহমান কাল বরিশালের যেই জনসভা, নির্বাচনী জনসভায় অংশগ্রহণের পরেই তো আবার ফরিদপুরেও যাবেন, তো সেই হিসেবে সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? নেতাকর্মীরা কি বলছেন, কতখানি উজ্জীবিত তারা? বৃষ্টি, এই মুহূর্তে আমি যেই মাঠটিতে তারেক জিয়া জনসভায় যোগ দিবেন সেই মাঠটিতে রয়েছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাঠের যে মূল স্টেজ বা মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে তারেক জিয়া বক্তব্য দিবেন সেই মঞ্চের কাজ চলছে এবং হয়তো আয়োজকরা বলেছেন যে সন্ধ্যা নাগাদ তারা এই মঞ্চ তৈরির কাজ শেষ করতে পারবেন। আরেকটি বিষয় যে তারেক রহমান ফরিদপুরে আসছেন, কিন্তু এবার মানে কোনো রাজনৈতিক সমাবেশে বা দলের চেয়ারপারসন হিসাবে প্রথম সফর তার এটি, এবং এটি নিয়ে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। এবং এই সমাবেশে কিন্তু শুধুমাত্র ফরিদপুর না, বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে অর্থাৎ মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, এই 5 জেলার যে প্রার্থীরা রয়েছেন ধানের শীষের, সেই প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং তাদের সাথে এই 5 জেলার ধানের শীষের বা বিএনপির নেতাকর্মী যারা, তারা কিন্তু এই জনসভায় যোগ দিবেন। একই সাথে কিন্তু এই 5 জেলার যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দিবেন জনাব তারেক রহমান। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, জেলা বিএনপির যে কর্ণধার রয়েছে তাদের কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে এই আয়োজনকে ঘিরে তারা তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে সেটি রয়েছে 200 শতাধিক, এবং এর সাথে পুলিশ, র্যাব, বিজিবি এবং যথারীতি সেনাবাহিনী তো রয়েছেই। এই নিরাপত্তার বলয় রয়েছে এবং চেয়ারম্যানের সাথে যে সিএসএফ রয়েছে তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এই সব মিলিয়ে তারা নিরাপত্তার যথেষ্ট নিরাপত্তার যে বলয়, সে বলয় এই জনসভাকে ঘিরে তৈরি করেছে। আর নেতাকর্মীরা মুর্মু তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগত জানিয়ে শহরে বেশ কয়েকবার মিছিল করেছে, আমরা করতে দেখেছি। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ হিমেল। ভোটের সময় যত এগিয়ে আসছে ততই প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন তারা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় সরব স্বতন্ত্র প্রার্থীরাও। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। কোথাও কোথাও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপও ছড়াচ্ছে। চারিদিকে নির্বাচনের আমেজ, উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচারণা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। 1971 স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে আমরা আপোষহীন, গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন, আমরা উন্নয়নের স্বার্থে আমরা আপোষহীন, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা আপোষহীন। গণসংযোগে ব্যস্ত সময় কাটছে কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদের। চকরিয়ায় নির্বাচনী পথসভায় বলেন, যারাই স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন খুলনা 3 আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। অভিযোগ করেন, একটি পক্ষ মানুষের পরিচয়পত্র ও বিকাশ নম্বর নিচ্ছে। এ নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একটি অশুভ চক্র এই ভোটকে বিতর্কিত করার জন্য কিংবা বানচাল করার জন্য কোনো একটি ষড়যন্ত্র তারা করছে, কারণ বাড়ি বাড়ি থেকে তারা আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিকাশ নাম্বার দিয়ে আসছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ভোট প্রার্থনা করছেন 1 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান মিয়া। সকাল থেকে নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। গণতন্ত্র রক্ষায় ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষেও চলছে বিরামহীন প্রচারণা। আখাউড়া কসবার বিভিন্ন স্থানে তার পক্ষে গণসংযোগ করছে কর্মী সমর্থকরা। অনেক সাড়া পাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, সবাই শুধু ধানের শীষের কথা, সবাই মুশফিকুর রহমানের কথা, সবাই আমাদের নেতা তারেক রহমানের কথা।
সকাল থেকেই প্রচারণায় নেমেছেন কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ষড়যন্ত্র ও নাশকতা এড়াতে নির্বাচনের দিন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটারদের কেন্দ্রে থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের রাউজানে দিনভর ব্যাপক প্রচার প্রচারণা চালান 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সুশাসন প্রতিষ্ঠায় 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটের মাঠে সরব 11 দলীয় জোটের প্রার্থীরা। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অংশ নিয়ে বলেন, ভোটে জয়ী হলে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমের সময় কাটছে ব্যস্ততায়। নির্বাচনী প্রচারণায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাপলাকলিতে ভোট চান তিনি। নাটোরের নির্বাচনী পদযাত্রায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সে লক্ষ্য সফল করতে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণা গণসংযোগে ভোটারদের মন জয় দিচ্ছেন নানা আশ্বাস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের বৈষম্য কমানো হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামায়াত আমির যোগ দেন গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠের জনসভায়। এ সময় তিনি বলেন, 54 বছরে জনগণের উন্নয়ন করতে গিয়ে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গাজীপুরবাসীর দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, মায়েদের ক্ষেত্রে কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করা হবে। 3 ঘন্টা হবে ওই মায়ের সন্তানদের অধিকার, আর সেই 3 ঘন্টার অর্থ দিবে সরকার। শ্রমিকদের যত ন্যায্য পাওনা রয়েছে তা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন জামায়াতের আমির। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন, এটা বাচ্চার অধিকার। বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এর আগে ময়মনসিংহের জনসভায় জামায়াত আমির বলেন, বাধ্য হয়ে বিএনপি এখন গণভোটে হ্যায়ের পক্ষে কথা বলছে। সার্কিট হাউস ময়দানে আয়োজিত জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের টাকা যারা বাইরে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে সকালে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কিশোরগঞ্জে বলেছেন, নারী ইস্যুকে কাজে লাগিয়ে একটি পক্ষ জামায়াতের পেছনে লেগেছে। আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরেও একে নিয়ে ফায়দা লুটতে তৎপর একটি রাজনৈতিক দল। এ সময় নারীদের সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। নিজ এলাকার জন্য কি করতে চান তার ফিরিস্তি তুলে ধরে ভোটারদের আকর্ষণ করছেন প্রার্থীরা। ভোটাররাও ভেবে দেখছেন কার মার্কায় সিল দিলে উন্নয়ন হবে। বলছেন, শুধু আশার বাণী নয়, বাস্তবে জনগণের জন্য কাজ করলেই থাকবে ইশতেহারে মান। কেউ কথা না রাখার শহরে ইশতেহারের ফুলঝুরি। ভোটারদের মন জোগাতে ঘরে বাইরে প্রার্থীদের এই ব্যস্ততা এখন দিনরাত। সকালে গুলিস্তান এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, নতুন প্রার্থীদের কথাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখনো সোনা বের হয় না। ভোটাররা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর মাদক নির্মূলে কাজ করবে যে তার বাক্সেই যাবে ভোট। পল্লবী এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতারা অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন বিএনপির আরেক প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। জনগণের যখন যে সমস্যাটা সামনে আসবে আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি সেবাটা আমরা সিটি কর্পোরেশনের বিল আমরা ট্যাক্স দিচ্ছি, অথচ আমরা সেই সেবা পাচ্ছি না। আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভোটাররা বলছেন, এর আগেও উন্নয়নের প্রতিশ্রুতি শুনেছেন তারা। ভাগ্যের বদল হয়নি এতদিনেও, তারপরেও তাকিয়ে 12 ফেব্রুয়ারির ভোটের দিকে।
খিলক্ষেত বাজারের সাথে একটা কানেক্টিং মানে একটা আন্ডারপাস বা একটা যদি একটা ব্রিজ করে দেয় তাহলে আমরা মানে চলাচলের জন্য 4টা রাস্তা পারে যাওয়া লাগে স্কুলের পোলাপান। গরুর মাংস তো আমরা বছর মনে এখন চোখে দেখি না, মানে কেনার মতো সামর্থ্য নাই। 800 টাকা কেজি, মুরগির দাম অনেক, মাছের দাম অনেক, মানে সবকিছু নিত্য প্রয়োজনের দাম এত, তার জন্য মনে করেন আমাদের পক্ষে অনেক সমস্যা হয়ে যায়। প্রার্থীদের এই প্রচার নিরবিচ্ছিন্নভাবে চলছে দিন গড়িয়ে রাতে। আল আমিরা কখন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। তার দাবি, প্রচারণা ক্যাম্প স্থাপনে ব্যাঘাত ঘটানো সহ ব্যানার ঢেকে দিচ্ছে বিএনপির কর্মীরা। ইসিকে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না বলেও অভিযোগ তার। গণসংযোগে আব্দুল বাতেন বলেন, নির্বাচন কমিশন বর্তমানে একটি নির্দিষ্ট দলের ইশারায় চলছে বলে প্রতীয়মান হচ্ছে। জামায়াত কখনো মিথ্যাচার করে না উল্লেখ করে তিনি বলেন, 90% মানুষ পরিবর্তন চায় এবং কেউ পুরনো গ্যাং কালচারে ফিরে যেতে রাজি নয়। এদিকে অন্য এক কর্মসূচিতে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মাদক সম্রাটদের কর্মীরা এখনো সক্রিয়। তিনি বিজয়ী হলে এলাকাকে মাদকমুক্ত, গ্যাস সংকট দূর করার প্রতিশ্রুতি দেন। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের হামলা মোকাবেলায় কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন এই প্রার্থী। মানুষ পরিবর্তন চায়, কারণ হচ্ছে যে মানুষ আর ওই আগের অবস্থার পুনরাবৃত্তি চায় না। আমাদের একটা ক্যাম্প করা আছে, ওনারা পরবর্তীকালে আমাদের ক্যাম্পের সঙ্গে খুঁটির সাথে লাগাই ক্যাম্প করছে, আমাদের ব্যানার ঢেকেছে। আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা 8 ইনশাল্লাহ সুন্দর করব। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে ধরা খাচ্ছে। আমরা ঢাকা 8কে মাদক মুক্ত করব ইনশাল্লাহ। লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের একটি দোকান থেকে ব্যালটের 6টি সিল সহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মী আনিস কবিরের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আনিস, একটু আমাদেরকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ঘটনার প্রেক্ষিতে পুলিশ কি বলছে তাও জানতে চাই। বৃষ্টি আসলে কিন্তু জাতীয় সংসদকে নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে পৌর শহরে পুরাতন যে পৌরসভার রোড রয়েছে সেইখানে কিন্তু মারিয়াম নামে একটা স্টেশনারি থেকে এই 6টি কিন্তু নির্বাচনের যে সিল রয়েছে সেই সিল 6টি উদ্ধার করেছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে সেটি উদ্ধার করে এবং এই ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তবে এইখান থেকে কে বা কারা এখনো বানাচ্ছে সেটি এখন পুলিশ এবং সেটি এখনো নিশ্চিত করে বলতে পারেনি যে এটি কারা দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন। সেটার জন্য পুলিশ পক্ষ থেকে তারা বলছেন যে যাকে আটক করা হয়েছে তার কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি কিছুক্ষণ আগে তাকে উদ্ঘাটন করা হয়েছে। সেই জন্য এখন পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না যে তারা কিভাবে তাকে আটক করে, কে বা কারা তাকে বানাতে দিচ্ছেন, যে কোনো দলীয় সমর্থন কিনা বা কারো পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু পুলিশ নিশ্চিত করে বলতে পারছেন না। কারণ পুলিশ বলছে যে মামলা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত পরবর্তী তাকে জানানো হবে এবং এই ঘটনার জন্য পুলিশ নিয়মিত একটি মামলা রুজু করবে এবং ঘটনাস্থল থেকে তার থেকে আরো ব্যক্তি অর্থাৎ যাকে আটক করা হয়েছে তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, তাই তো? ধন্যবাদ আনিস বিস্তারিত জানানোর জন্য। নির্বাচনী প্রচারণার খবর জানাবো। রাজধানীর বাইরে যাচ্ছি। এ পর্যায়ে সহকর্মী আকরামুল ইসলাম সাতক্ষীরায় অপেক্ষা করছেন। আকরাম, নির্বাচনী মাঠে প্রচারণার উত্তাপ কতটা দেখছেন, প্রার্থীরা কি বলছেন জানতে চাই। সাতক্ষীরায় নির্বাচনী যে প্রচারণা এবং ভোটের মাঠের যে লড়াই উত্তাপ সেটি কিন্তু বিরাজ করছে এবং বলে সাধারণ মানুষদের মাঝে একটি ভোটকে ঘিরে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি এবং এখনো পর্যন্ত সাতক্ষীরা জেলার কোথাও কিন্তু অপ্রীতিকর ঘটনার কোনো খবর আপনারা পাইনি নির্বাচনকে ঘিরে। আমি রয়েছি সাতক্ষীরার 1 আসনে, যিনি এখানকার এই আসনটির বিএনপির যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, তিনি কিন্তু ইসলামকারী ইউনিয়নে জনসভা করছেন এবং তিনি তার যে বক্তব্য সেটি রাখছেন এবং নির্বাচনের প্রতিশ্রুতি হিসাবে এই অঞ্চলের মানুষদের যে প্রধান সমস্যা জলবদ্ধতা রয়েছে, সড়কে দুর্ভোগ, সে সকল দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠিত করা, এমন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবং তার যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন তারা। এবং এই জনসভাকে ঘিরে যে আশপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে তারা উপস্থিত হয়েছেন, পাশাপাশি এখানে প্রিয়দের
সঙ্গে কিন্তু আমরা দেখছি যে নারীদের বিপুল সংখ্যক উপস্থিতিও কিন্তু আমরা দেখছি। তো সব মিলে যে নির্বাচনকে ঘিরে যে একটি উৎসব আমেজ বিরাজ করছে এটি বলা যায়। এবং সাতক্ষীরায় যে সবকটি আসনের যে নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা করছেন এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কোথাও। এবং জেলা প্রশাসনের বা জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তার পক্ষ থেকেও কিন্তু কড়া নির্দেশনা রয়েছেন, কোন রকম নির্বাচনী সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি ভাঙলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। শুনছিলাম আমরা। ধন্যবাদ আকরাম, সাতক্ষীরার খবর জানাচ্ছিলেন আপনি। এ পর্যায়ে আমরা রাজধানীতে নির্বাচনী প্রচারণার খবর জানতে কদমতলীতে যাচ্ছি। সেখানে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভায় আমাদের সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন। শাফিন, এই জনসভায় প্রার্থী কি বলছেন একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে নির্বাচন করছে এবং এরই মধ্যে দলটি 250-র বেশি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে ঢাকা 4 আসনে তাদের প্রার্থী রয়েছে এবং এই আসনটিতে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে রয়েছেন দলটির আমির পীর সাহেব চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পাশাপাশি এখানকার যিনি দলীয় প্রার্থী অর্থাৎ ঢাকা 4 আসনে শ্যামপুর, কদমতলী এবং যাত্রাবাড়ির আংশিক নিয়ে এই ঢাকা 4 আসনটিতে সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী তিনি প্রার্থী রয়েছেন। তার পক্ষে মূলত আজকে এই জনসভাটি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে পীর সাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো তিনিও বক্তব্য রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 3টি বড় শক্তি রয়েছে, যার মধ্যে তারা বলছেন যে একটি দল যেখানে পুরোপুরি ব্যক্তি আদর্শ কেন্দ্রিক, আরেকটি দল তারা ইসলামের কথা বললেও সেখান থেকে সরে যাওয়াতে পরবর্তীতে জানেন যে জামায়াত জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট 10টি দল যোগ হয়েছিল। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতা না হওয়ায় সেখান থেকে বেরিয়ে আসে। তো সেই দিকে ইঙ্গিত করে তারা বলছিলেন যে তারাও ইসলামের আকীদার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের নেতারা বলছেন যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের রাজনীতি করছে এবং তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ইসলামী শরিয়া এবং ইসলামী হুকুমতকে গুরুত্ব দিয়ে তারা যদি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে তাহলে তারা সেভাবেই সরকার পরিচালনা করবে, এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা ভোট চাইছেন জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এবং ইসলামের পক্ষে। এটাই বলছেন এখানকার কেন্দ্রীয় মজলিসের নেতারা। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের আমির চরমোনাই যিনি পীর রেজাউল করিম হয়তো কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন শাফিন। আমরা এ পর্যায়ে যাব আরেকজন সহকর্মী তানভীর সিদ্দিক টিপুর কাছে। বাড্ডা এলাকায় তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। টিপু, এই এলাকায় প্রার্থীদের প্রচারণা আপনি কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? ভোটাররা কি বলছেন? বৃষ্টি, যেমনটি বলছিলেন, আমরা কিছুক্ষণ আগে ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম তার প্রচারণায় ছিলাম এবং দেখেছি তিনি সেখানে তার কর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। এই মুহূর্তে আছি বাড্ডা এলাকাতে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে এনসিপির যিনি মনোনীত প্রার্থী রয়েছে 11 দলীয় ঐক্যজোট এর মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম তিনি গণসংযোগ করছেন। এবং বাড্ডার কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাড্ডা ডিআইটি প্রজেক্ট যে এলাকা রয়েছে নূরবাগ জামে মসজিদে তিনি আসরের নামাজ পড়েই গণসংযোগ শুরু করেছেন এবং রাস্তায় আসলে যাকেই পাচ্ছেন তাদের সাথেই তিনি কথা বলার চেষ্টা করছেন, তার যে ভোট চাইছেন এবং তাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলো জনগণের কাছে তুলে ধরছেন। বিভিন্ন দোকানপাটে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। নাহিদ ইসলাম, আমরা লাইভে রয়েছি, একটু যুক্ত করতে চাই। হাঁটতে কথা বলতে পারি। আপনার যিনি প্রতিপক্ষ প্রার্থী রয়েছেন তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে কোর্টে নয় জনগণের কাছে আসতে হবে। আপনি কোর্টে যে ভুল করেছেন এভাবে তিনি বলেছেন, কি বলবেন? আমরা জনগণের মধ্যে আছি। জনগণই এমন প্রার্থী চায় না যারা, আসসালামু আলাইকুম, ভালো আছেন, দোয়া রাখেন, এমন প্রার্থী চায় না যারা তথ্য গোপন করে, যাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, যারা আইনসভায় যাওয়ার আগেই আইন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে। সাধারণ ভোটাররাই আমাদেরকে বলেছেন, আপনি সাধারণ ভোটারদেরকে জিজ্ঞেস করেন
তারা এটা যায় না, তারা এবং তার দ্বৈত নাগরিকত্ব এটা প্রমাণিত অলরেডি। আদালত যেটা বলছে যে এটা সময় পার হয়ে গেছে, আমরা এখন আপিল বিভাগে যাব, ইনশাল্লাহ আপিল বিভাগে আমরা শোনা পাবো। আসসালামু আলাইকুম। বৃষ্টি শুনছিলেন নাহিদ ইসলাম যেমনটি বলছিলেন যে তিনি যে আপিলটি করেছেন সেটি খারিজ হয়ে গেছে, তিনি আবার আপিল বিভাগে যাবেন এবং তিনি তার যে অভিযোগ তাতে তিনি এখনো তিনি আবারও আপিল করবেন, বোঝা গেছে সেটি বলছিলেন তিনি। ধন্যবাদ টিপু। সহিংসতা হচ্ছে, তারপরেও অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁও কোস্টগার্ডের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও জানান, ভোট নির্বিঘ্ন করতে কোস্টগার্ডের ৩,৫৯৫ জন সদস্য মোতায়েন থাকবে। এর আগে দেশের সমুদ্র সীমা ও উপকূলীয় নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কোস্টগার্ডের ৪০ জন সদস্যর হাতে পদক তুলে দেওয়া হয়। অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো, সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে। সামনে নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং থিংস আর কন্ট্রোল। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে গাজীপুরে মতবিনিময় সভা করেছেন সেনা নৌ বিমান বাহিনী প্রধান। সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় হয়। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিন বাহিনীর প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব দেন। এছাড়া পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধানরা ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। আপনাদের দৃশ্যমান উপস্থিতি, যারা ফিল্ডে ডিপ্লয়েড থাকবেন, সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে, বসে থাকা যাবে না। দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে, দুষ্কৃতি কার্য করার চিন্তাও না করে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে পুলিশ। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য এবার মোতায়েন থাকছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবে। আর কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে তার সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলার ঘোষণা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এরই মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকাও করেছে পুলিশ। পুলিশের তথ্য বলছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী সহিংসতায় অন্তত 4 জন মারা গেছে। এমন পরিস্থিতিতে 12 ফেব্রুয়ারি নির্বাচন কতটা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন থাকবে, এমন প্রশ্ন সামনে আসছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। নির্বাচনের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি জামায়াত সদস্যদের সংঘর্ষে নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্যে তফসিল ঘোষণার পর থেকে গত 1 ফেব্রুয়ারি পর্যন্ত 10 দিনে প্রায় 50টি আসনে হামলা, সংঘর্ষ হয়েছে 1.5 শতাধিক। এসব ঘটনায় প্রাণ গেছে 4 জনের, যদিও টিআইবির হিসাবে নিহতের সংখ্যা 15 জন। সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনী সহিংসতার ঘটনাও তত বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ভোটের পরিবেশে উত্তাপ ছড়াচ্ছে। এসব সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটার ও প্রার্থীর মধ্যে বাড়ছে উদ্বেগ। পুলিশ বলছে, ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকছে এবার। এরই মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকা করেছে পুলিশের বিশেষ শাখা। এতে পাবনা, চট্টগ্রাম, পটুয়াখালী সহ 10 জেলার 13টি আসনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন যেসব জেলাগুলোতে ঝুঁকি বেশি, যে সহিংসতা হতে পারে বা নির্বাচন বর্জন করতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে গিয়ে আমাদের নিরাপত্তা প্ল্যানটা ওইভাবেই করা। আর যেটা হচ্ছে গিয়া এই কেন্দ্রে নিরাপত্তা বাহিনী থাকবে,
এছাড়া কেন্দ্রে যদি কোনো ধরনের সংঘাত ঘটে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কেন্দ্রে বডি অন ক্যামেরাও থাকবে, সুতরাং কেউ যদি সহিংস আচরণ করে সেটা ক্যামেরাতে অন ক্যামেরা রেকর্ড থাকবে এবং সাথে সাথে আমাদের ওয়্যারলেস টিম এবং ব্যাকআপ টিম এবং স্ট্রাইক টিম এরা হচ্ছে কি সাথে সাথে রেসপন্স করবে। ভোটের আগে পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিশ্চিত করা সবসময় একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে অশান্ত হতে পারে। নিরাপত্তা একটা বেসিক জিনিসই হচ্ছে গিয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। আমরা এটা মাথায় রেখেই হচ্ছে গিয়া নিরাপত্তাটুকু দেওয়ার প্ল্যান করেছি এবং আমাদের মূল দায়িত্ব হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করা। এই লক্ষ্যে নিরাপত্তাটুকু যতটুকু দেওয়া প্রয়োজন ওই লক্ষ্যে আমরা কাজ করছি। সোশ্যাল মিডিয়ার দিকেও থাকবে বাড়তি নজর। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট আর এআই সহ বিভিন্ন উৎসের তথ্য যাচাই বাছাইয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশের সাইবার টিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা মাধ্যম, এটাকে আপনার নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ, কিন্তু এখানে নিয়ন্ত্রণ করার সুযোগ আসলে নেই। এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে আমাদেরকে ফিল্টারিং করতে হবে, কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা আমাদের নিজেদেরকে যাচাই বাছাই করতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভোলা 2 আসনের দৌলত খানে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছে। সকালে উপজেলার মুন্সিরহাট এলাকায় এই ঘটনা। স্থানীয়রা জানায় এলাকায় গণসংযোগের সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়, এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী এবং কোস্ট গার্ড গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এই সংঘর্ষের জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ। মারামারির পর এলাকার পরিস্থিতি থমথমে। শেরপুরে নির্বাচনী সহিংসতার দায়ে করা হত্যা মামলায় এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতরাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুল হাসান রুবেল, ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায় হত্যা মামলার 55 নম্বর আসামি রুবেল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আর এ নিয়ে এক বিবৃতিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানিয়েছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই মিথ্যা মামলা দিয়েছে জামায়াত। গ্রেফতার রুবেলের মুক্তির দাবি করেন তারা। গত 28 জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। পরে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে 231 জনের নামে মামলা করেন নিহতের স্ত্রী। পরে 40 জনকে জামিন দেন হাইকোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের 4টি আসনে প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার। মাদক নির্মূল থেকে কর্মসংস্থান, নদী ভাঙন রোধ থেকে ব্রহ্মপুত্রের উপর সেতু নির্মাণ সবই তাদের ইশতেহারে আছে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও প্রশাসন বলছে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 27 জন প্রার্থী। এর মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এনসিপি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। দিনরাত এক করে সবাই মাঠের প্রচারণায় ব্যস্ত। মাদক ও সন্ত্রাস নির্মূল, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা সেবা উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আলাদা একটা ফোর্স বানাইতে হবে মাদককে ধরার জন্য। পুলিশ দিয়ে হবে না, কারণ পুলিশের সাথে লিয়াজু থাকে, বিডিআর এর সাথে লিয়াজু থাকে। এটা এমন একটা ফোর্স বানাবে কেউ জানবে না, তারা দ্রুত অ্যাকশন করবে। উন্নত অঞ্চলের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ স্থাপন করা যায়, আমাদের বৈষম্যের শিকার, এই বৈষম্য থেকে বাইর করে নিয়ে আমাদের এই অঞ্চলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। উলিপুরের সন্তান হিসেবে আই হ্যাভ আ ড্রিম ফর উলিপুর অ্যান্ড উই হ্যাভ আ প্ল্যান অলসো টু ডেভেলপ উলিপুর। ভোট পেতে প্রায় সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বন্যা ও নদী ভাঙন রোধ, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ চরাঞ্চলের উন্নয়নে প্রার্থীরা তাদের পরিকল্পনা তুলে ধরছেন। ভোটারদের প্রত্যাশা আমি লক্ষ্য করছি এবং আমি আশা করি যে আমি বিজয়ের ব্যাপারে 100% নিশ্চিত হয়ে গেছি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আমি মনে করি এখনো অনুকূলে আছে। যদি এই ঘটনাগুলোর প্রশমিত করা যায় তাহলে মনে হয় সুন্দর একটা পরিবেশ সম্ভব। ভোট এলে এমন প্রতিশ্রুতির সাথে পরিচিত ভোটাররাও। তাদের দাবি, ভোটের সময় নেতারা যেমন আশ্বাস দেন তার কিছুটা বাস্তবায়ন হলেও তাদের সমস্যা কমতো। তাই এবার ভেবেচিন্তে প্রার্থী বাছাই করতে চান তারা। মিশতে পারবে জনগণের সাথে, কৃষকদের সাথে, সবার সাথে যেন এই ভালো কাজ করতে পারে, তাদেরকে আমরা যাচাই বাছাই করে দেবো। যদি আমার এখানে গার্মেন্টস হয় তা আমাদের ঢাকা শহর যাওয়া লাগবে না,
আমরা এখানে সুস্থ ভালো প্রার্থী চাই। আমরা চাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন একটু উন্নয়ন হয়। বাল্যবিবাহ দূরীকরণ, তারপরে হলো শিক্ষা ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। 706টি ভোট কেন্দ্রের মধ্যে 386টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। 1-2 জায়গায় যেটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কোনো স্কুলে গিয়ে একটা বেআইনি স্লোগান দিচ্ছে, কেউ অন্যায় কিছু কার্যক্রম করছে, আমরা ধরে শাস্তির আওতায় কিন্তু আনছি। কুড়িগ্রামের 4টি আসনে মোট ভোটার 18,99,934 জন। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারের সংখ্যা 13,509 জন। শামস্তাবৃদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল নির্বাচনের বাংলাদেশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।